Hey, hello everyone. How are you all? I hope you are doing absolutely well. Myself Kuhu Sarkar, and today in this video I'm going to discuss the essay "The Architect of Spheres," which is a part of your syllabus of 4th semester Major English of Burdwan University. So this essay is written by G.K. Chesterton. So when I searched it on YouTube, I couldn't find one single video on this particular topic. So this video will be very much important for you, okay? And there are only 2 or 3 videos on GK Chesterton and his other essays. So please concentrate, and whatever I will teach you, please try to memorize, because from there questions will be asked, okay? So let's start, and I will definitely discuss it or explain it in Bengali, okay? So, The Architect of Spheres, which is written by G.K. Chesterton. The Architect of Spheres is a famous essay by G.K. Chesterton from his 1912 collection, A Miscellany of Men. Okay, so please note it down, because from there short question can be asked. Okay, যে এসেটা কোথা থেকে, কোন কালেকশন থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে Miscellany of Men. In it, he explores the profound dynamic ম্যাজেস্টি অফ গথিক আর্কিটেকচার। তো গথিক বলতে দেখো আমরা বুঝি যে একটু ভুতুরে, গথিক লিটারেচার অর গথিক নোভেলস মিন একটু ভুতুরে, যেখানে একটু তোমরা তো জানো এখন যে মুভিসগুলো হয় সেখানে গথিক নিয়ে অনেক কিছু থাকে বা ভুতুরে জিনিসগুলো থাকে। এখানে গথিক আর্কিটেকচার বলতে বলা হচ্ছে যে গথিক স্থাপত্য। ওকে, আমি অনেক পিকচার্স নিয়ে এসেছি যেখানে এই অথর মানে এই রাইটার গিয়েছিলেন এবং সেখান থেকে উনি এই আইডিয়াটা পেয়েছেন বা উনি কি সম্পর্কে লিখেছেন সেটা আমি নিয়ে এসেছি। তাহলে এখানে গথিক আর্কিটেকচার বলতে যেটা হচ্ছে একটু অদ্ভুত টাইপের, একটু ভুতুরে টাইপের, একটু অদ্ভুত তোমরা নিতে পারো, ঠিক আছে? একটু অদ্ভুত টাইপের স্থাপত্য, তো সেই সম্পর্কে কিন্তু উনি লিখেছেন। অ্যান্ড ফেমাসলি ডেসক্রাইবিং দ্য স্পিয়ার্স অ্যাজ স্পিয়ার্স অ্যাট রেস্ট অ্যান্ড গথিক অ্যাজ দ্য অনলি ফাইটিং আর্কিটেকচার। ওকে, তাহলে ইনি এই ব্যাপারে বলেছেন। নাও ইউ ক্যান সি দ্য পিকচার অফ জি.কে. চেস্টারটন. Okay, now know little bit about him. So G.K. Chesterton, his full name is Gilbert Keith Chesterton. He was born in 29th May 1874 and died in 14 June 1936. Was a highly prolific English writer, philosopher, Christian apologist, celebrated as প্রিন্স অফ প্যারাডক্স। প্রিন্স অফ প্যারাডক্স, প্যারাডক্স তোমরা জানো একটা ফিগার অফ স্পিচ, যেখানে কি দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমরা দুটো সেন্টেন্সকে নিয়ে কাজ করা হয়, এবং প্যারাডক্স মানে খুব ইউজ করতেন উনি ওনার রাইটিংসে। ডিউ টু হিজ উইটি, লাইট হার্টেড অ্যান্ড ইয়ে ডিপলি সিরিয়াস লিটারারি স্টাইল। তাহলে ওনাকে কী বলা হতো? প্রিন্স অফ প্যারাডক্স, কারণ উনি খুব উইটি এবং লাইট হার্টেড এবং ডিপলি সিরিয়াস ম্যাটারগুলোকে খুব লাইটলি উনি কিন্তু ডিসকাস করতেন এবং খুব প্যারাডক্স ইউজ করতেন। হি প্রডিউস অ্যারাউন্ড 100 বুকস, 9,000 essays and 100 of poems, and despite his vast literary accomplishments, he considered himself primarily a journalist. Okay, তাহলে লিটল বিট আমরা জানলাম জি.কে. চেস্টারটনের ব্যাপারে। এরপর যেগুলো নিয়ে উনি এই এসেটা লিখেছে, আমি গুগল থেকে নিয়েছি। দেখো এই স্থাপত্যগুলো দেখো, যে দেখো একটু ভুতুরে টাইপের, এগুলো কোথায় আছে? এগুলো আছে ক্যাথেড্রেলে, মানে চার্চে, ঠিক আছে? তাহলে এই ক্যাথেড্রেলে কিন্তু এই স্থাপত্যগুলো দেখা যায়, এই বিভিন্ন স্কাল্পচারগুলো আমরা দেখতে পাই। তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো, এইগুলো আছে। তো দেখো একটু বর্বর, একটু এখানে বলা হবে যে অসভ্য বা একটু অদ্ভুত, একটু স্ট্রেঞ্জ। ওকে, এই ব্যাপারে কিন্তু উনি বলেছেন। ওকে, পিকচারগুলো দেখো তোমরা, আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা নিজেরা পড়ে নেবে। এবার দেখো আমি মূল যে ভাবটাই সেটার আমি কিন্তু বাংলাতে নিয়ে এসেছি, এবং আমি যখন নোটস, তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো, যখন নোটসটা দেবো না, আমি পুরোটারই একটা কিন্তু বাংলা অনুবাদ দেবো, কারণ এই টেক্সটটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, তাই আমি পুরোটা একটা বাংলা অনুবাদ দিয়ে দিচ্ছি। যাদের বুঝতে সুবিধা হয় আগে বুঝে নাও, তারপর তোমরা ইংলিশে পড়ো, ঠিক আছে? এটা খুব দরকার। ওকে, নাও
তো মূল ভাবটা দেখো, বলছে জিকে চেস্টারটনের এই স্থাপত্য শৈলীর একটি অনন্য বৈশিষ্ট্যের কথা বলেছেন। সাধারণত আমরা প্রাচীন গির্জা বা ক্যাথেড্রাল বলে বলতে অত্যন্ত গম্ভীর, পবিত্র এবং কঠোর নিয়মে বাঁধা কোনো স্থানকে বুঝি। যে ক্যাথেড্রাল বা কোনো একটা টেম্পল, সেখানে মানে একটা গম্ভীর একটা ব্যাপার থাকবে, একটা পবিত্র ব্যাপার থাকবে। কিন্তু দেখো, আমি যদি আমাদের ভারতীয় সংস্কারও বলি বা ভারতীয় যদি জিনিসগুলো বলি, সেখানেও দেখবে আমাদের যেমন কোণার্ক মন্দির। তো পুরীতে গিয়ে আমরা কি দেখতে পাই, সেখানে কি যে স্থাপত্যগুলো আছে, সেই স্থাপত্যের যে স্কাল্পচারগুলো আছে, সেখানে দেখবে বিভিন্ন ধরনের যে ছবি বা বিভিন্ন ধরনের যা আছে, সেগুলো কি খুব একটা গাম্ভীর্য বা পবিত্র জিনিস আমাদেরকে দেখায়, না ওটা অন্য কিছু বোঝায়, না ওটা তার মানে শিল্পীর যে তার তার সাধনা বা শিল্পীর যে তার ট্যালেন্ট, সেটাকে দেখায়। ঠিক আছে, তাহলে আমরা এখানেও দেখো সেটা বোঝাচ্ছে যে আমরা গির্জা বা ক্যাথেড্রাল বলতে আমরা একটা ভাবি পবিত্র জায়গা, যেখানে স্থাপত্যে খুব পবিত্র বা সেন্টদের ছবি থাকবে, সেন্টদের স্কাল্পচার থাকবে। কিন্তু এখানে দেখো ভুতুরে মুখ বা কিছু অশালীন বা অসভ্য, যেটা কোট আনকোট আমরা অসভ্য বলে থাকি, তো আনসিভিলাইজড কিছু স্কাল্পচার কিন্তু সেখানে থাকে। তাহলে সেগুলো আমাদেরকে কি বোঝাচ্ছে? কিন্তু লেখক মনে করিয়ে দিয়েছেন যে মধ্যযুগীয় গথিক স্থাপত্যে কেবল গম্ভীরতা ছিল না। এইখানে তো লেখক সেই মধ্যযুগের গথিক স্থাপত্যের কথা বলেছে। তো এখানে বলছে যে সেই গম্ভীর্য, সেই গাম্ভীর্য বা সেই পবিত্রতা, যেটা আমরা ভাবি যে ওটা পবিত্র, সেই জিনিসটা কিন্তু মধ্যযুগীয় গথিক স্থাপত্যে ছিল না। উনি কিন্তু মধ্যযুগীয় গথিক স্থাপত্যের কথাই কিন্তু এখানে আলোচনা করেছেন। তার মাঝে ছিল এক ধরনের স্বাধীন আমোদ, প্রফুল্লতা এবং হাস্যকর। তাহলে আমি দেখো এখানে কোণার্ক মন্দিরের কথা আমি উল্লেখ করলাম। কোণার্ক মন্দিরে দেখো যেটা বলা হয় যে মন্দিরটা কোনোদিন পুজো হতে পারেনি, কারণ একজন সেই মারা গেছিলেন, তো ওটা অশুদ্ধ বলা হয়। তো কিন্তু মন্দিরটা কেন তৈরি করা হয়েছিল? মন্দিরটা তৈরি করা হয়েছিল এমন একটা টাইমে যখন কিনা প্রচুর ইয়াং জেনারেশন তারা কি করছিল, তারা খুব সন্ন্যাসী হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারা ব্রহ্মচারী হয়ে যাচ্ছিল। তাহলে সেই টাইমে যখন তারা ব্রহ্মচর্যের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে একটা পুরো জেনারেশন যদি ব্রহ্মচর্য পালন করে বা সন্ন্যাস হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে অনেকটা তোমাদের জেনারেশনটার এগোবে না, বন্ধ হয়ে যাবে, তাই তো? তাই বলা হয় যে কোণার্ক মন্দিরে ওই যে স্থাপত্যগুলোতে বিভিন্ন ধরনের যে স্কাল্পচার বানানো হয়েছে, যাতে কিনা ওই ইয়াং যে মঙ্কসরা তারা আসে এবং তারা দেখে এবং তাদের মধ্যে সেক্সুয়াল এনার্জি তৈরি হয় বা ইচ্ছে তৈরি হয়, এবং তারা যেন সংসারে ফিরে আসে, তার সেটাই উদ্দেশ্য ছিল। তো এখানেও দেখো বলছে যে সেই যে মধ্যযুগীয় যে গেইটি বা মধ্যযুগীয় যে স্থাপত্যগুলো ছিল, তার সেটা কি দিত আমাদের? গেইটি, আনন্দ, প্রফুল্লতা এবং হাস্যরসপূর্ণ ছিল। সেকালে শিল্পীরা গির্জার আসনের নিচে মিজার সিট, মানে গির্জার যে আসন হয় সেটা বলা হয় খুব পবিত্র, তার নিচে দেখবে এক ধরনের বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকতো, বা ছবি আঁকা, বারবার ছবি বলছি, স্থাপত্য বা যেগুলো খোদাই করা থাকতো, সেগুলো কী ছিল? মানুষের দৈনন্দিন জীবনের মজার দৃশ্য সেখানে কিন্তু ফুটে উঠেছে। যেমন ধরো বিয়ার পড়ে যাচ্ছে, বিয়ার উপচে পড়ছে, বা হয়তো কাপড় শুকাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খোদাই করা ছিল মধ্যযুগীয় গথিক স্কাল্পচারে। ওকে, আধুনিক যুগে গির্জার ভেতরে এমন সাধারণ এবং কমিক দৃশ্য তো প্রায় কল্পনাই করা যায় না। এই এসেটাতে উনি বলেছেন, যেমন হঠাৎ আধুনিক কোনো পপ গান গাওয়ার মতো অদ্ভুত শোনাবে। মানে এখন যদি তুমি এসেতে বলা হয়েছে, এখন যদি যে চার্চগুলোতে আছে সেখানে এইসব তো ভাবাই যায় না যে বিয়ার উপচে পড়ছে বা কোনো এরকম টাইপের কোনো মুখ থাকবে যেখানে মানুষের দৈনন্দিন জীবন, মানে খুব সাধারণ জীবন দেখানো হবে, এগুলো ভাবাই যায় না। যেমন হয়তো তুমি একটা বড় কোনো একটা গানের অনুষ্ঠানে গেছো, যেখানে খুব ক্লাসিক গান চলছে, সেখানে তুমি হঠাৎ করে পপ গান শুরু করে দিলে, সেটা যেমন অদ্ভুত শোনাবে। এখন
মানে ওনার টাইমে উনি বলছে যে চার্চগুলো আছে সেই চার্চগুলোতে এরকম মানে স্কাল্পচার বা এরকম কিছু ভাবাই যায় না। লেখক বলতে চেয়েছেন গথিক শিল্পের আসল সৌন্দর্য এর বিশালতায় নয়, বরং ভেতরের প্রাণবন্ত এবং স্বাধীন প্রকাশভঙ্গির মধ্যে লুকিয়ে আছে। গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতীকের ব্যাখ্যা সেন্সর অফ প্লেস। আগেকার দিনে নাটকের সেন্সর অফ বোর্ড যেমন নাটকের কোনো আপত্তিকর বা হালকা উপাদান থাকলে তা বাদ দিয়ে দিত। লেখক ঠাট্টা করে বলেছেন যে প্রাচীন ক্যাথেড্রালগুলি যদি আধুনিক নিয়মের পরীক্ষায় বসতো তবে ভেতরের এই হালকা এবং মজার নকশার তারা হয়তো সবই বাদ দিয়ে দিত। তাহলে লেখক কি বলতে চেয়েছেন যে এখন যেমন নাটকের কিছু থাকলে মানে সেন্সর অফ বোর্ড বসে, তারা যেমন সব কিছু নাটকের কিছু খারাপ কোনো কমেন্ট করলে বা কিছু যেটা তাদের মনে হচ্ছে যে বাজে, সমাজে বাজে মেসেজ দিচ্ছে, সেটা যেমন বাদ দিয়ে দেয়। তাহলে এখন সেই লোকগুলো যদি এই চার্চগুলোকে দেখতো, এই ক্যাথেড্রালগুলোকে দেখতো যেটা গথিক টাইমে যেটা মধ্যযুগীয় সময়ে গথিক যে স্কাল্পচারগুলো, তাহলে তারা হয়তো পুরোপুরি রিজেক্ট করে দিত, তার আর জিনিসটা আর এগোতোই না। তো বলছে, এবং লেখক সেটা ঠাট্টা করে বলেছেন যদি আধুনিক নিয়মের পরীক্ষায় বসতো তবে তাদের ভেতরের এই হালকা এবং মজার নকশার কারণে তারা হয়তো পাশই করতে পারতো না। মিজারের সিট একটি গির্জার কাঠের আসনের নিচে একটি বিশেষ অংশ। প্রার্থনাকারীরা যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যেতেন তখন একটু হেলান দেওয়ার সুবিধা দিত এই মিজার সিটটা। মধ্যযুগীয় শিল্পীরা এই আসনের নিচে সাধারণ মানুষের চোখ এঁকে রাখতেন, এমন সব অদ্ভুত এবং হাস্যকারাত্মক ছবি খোদাই করতেন যা মূল বেদির গভীরতার সাথে মিলত না। ঠিক আছে, যেমন ধরো জাপানি নকশার সাথে উনি তুলনা করেছেন, যেমন বলেছেন যে জাপানিদের কি করে, তারা জাপানিরা তোমার উদাহরণ দিয়ে বলেছেন যে জাপানি নকশা তো ঘরবাড়ি এবং শিশুর মতো চঞ্চল এবং সুন্দর পারিবারিক আবহ থাকে, এবং গথিক স্থাপত্যের আনন্দ ও প্রফুল্লতা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাহলে উনি জাপানি কালচারের নিয়ে এসছেন, উনি ইন্ডিয়ান কালচারের আরাবিয়ান কালচার উনি বলেছেন এই এসেটাতে। কিন্তু উনি লাস্টে বলেছেন যে এইগুলো কিন্তু যে গথিক যে একটা আলাদাই একটা অনুভূতি দেয় সেগুলোর থেকে আলাদা, এইটা নিয়ে পুরোটা উনি আলোচনা করেছেন। তো তোমরা মোটামুটি দেখো মূল ভাবটা বুঝতে পারলে, এই পিডিএফটা পড়লে তোমরা অনেকটাই বুঝতে পারবে। এরপর আমি লাইন ধরে ধরে বোঝাবো, লাইন ধরে ধরে তোমাদেরকে ব্যাখ্যা করব। মূল ভাবটা তোমাদের বোঝাটা খুব দরকার, কারণ জিনিসটা একটু কনফিউজিং। ঠিক আছে, তো চলো আমরা টেক্সটে চলে যাই।